এই যে একটা অ্যাডজাস্টিং এর অঙ্ক আছে, একটু ভালো করে দেখো তো অঙ্কটা। একটু ব্যতিক্রম লাগে না অঙ্কটা? হ্যাঁ, জি ভাইয়া। এইটার কথাই আমি বলছি। এটা আরেকটাও আছে, আরেকটা আমি যেটা বলছিলাম সেটা আমি এখনো পাইনি। আচ্ছা, তবে ওইটাও খুঁজে দিব আর কি, সমস্যা নাই। তবে এটা একটা ব্যতিক্রম অঙ্ক, এটা একটু ভালো করে শিখতে সেটা হবে। অঙ্কের নাম্বারটা কত? কত নম্বর অঙ্ক এটা ভাইয়া? এটা এটা হচ্ছে অন্য একটা অঙ্ক। হ্যাঁ, এটা ওই পিডিএফ 100 ম্যাথের পিডিএফ এ দেওয়া নেই, এটা বাইরের একটা অঙ্ক। তুমি এটা আচ্ছা। স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এই যে জুম লেস করে দিলাম, স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। এটা এক্সট্রা অঙ্ক একটা। দ্য ফলোইং জি নিয়েছি। ইজ দ্য অ্যাডজাস্টেড অ্যান্ড আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। দেখো এখানে যে ট্রায়াল, একটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, দুইটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। এই যে আনঅ্যাডজাস্টেড আর অ্যাডজাস্টেড, ডাবল ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে কিছু এন্ট্রি দেওয়া আছে, যেমন ক্যাশ দেওয়া আছে। দেখো আনঅ্যাডজাস্টেডে 20,000, অ্যাডজাস্টেডে 20,000, দুই পাশেই 20,000 টাকা দেওয়া আছে। পরের এন্ট্রিটা আছে অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও দুই পাশে টাকা দেওয়া, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া। এরকম অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে। নিচে বলেছে অ্যাডজাস্টিং এন্ট্রি করো, মানে জার্নাল করো, অ্যাডজাস্টিং জার্নাল। আর বলেছে রিভার্সিং এন্ট্রি করো, মানে রিভার্সিং জার্নাল করো। তাহলে আমাদের এইখানে তো কোনো মানে ইয়ে দেওয়া নাই, সমন্বয় দেওয়া নাই। আছে সমন্বয় কোনো? না না। ভাইয়া। এখানে কোনো সমন্বয় দেওয়া নেই। তাহলে আমরা অ্যাডজাস্টিং কিভাবে করব সমন্বয় দেওয়া না থাকলে? সমন্বয় থাকলে না আমরা রেওয়া মিল দেখে। সমন্বয় দেখে দেখে জাবেদা করতে পারতাম। আচ্ছা, যদি এরকম অঙ্ক আসে কখনো, যদি এরকম কখনো অঙ্ক আসে যে সমন্বয় দেওয়া নেই, যে সমন্বয় আমাদের দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা কি করব সেটা আমি একটু শিখাই দিই। যদি সমন্বয় দেওয়া না থাকে, তাহলে এই যে আনঅ্যাডজাস্টেড আর অ্যাডজাস্টেড, এই দুইটা টাকার ডিফারেন্স দেখবা। যেই এন্ট্রিতে টাকার ডিফারেন্স থাকবে ওইটার জাবেদা করতে হবে, যেটার টাকার ডিফারেন্স থাকবে না ওইটার জাবেদা করা লাগবে না। যেমন আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবা। আচ্ছা বলো তো, ক্যাশ আনঅ্যাডজাস্টেডে কত আর অ্যাডজাস্টেডে কত বলো তো? আনএডজাস্টেড ডে 20,000। দুইটাই আর 20,000। এটাই তো বিশ বিষয়। হাজার দুইটাই 20,000 টাকা। কোনো ডিফারেন্স আছে? না। না। না স্যার। ডিফারেন্স না থাকলে জাবেদা হবে না। ডিফারেন্স না থাকলে জাবেদা হবে না, মনে থাকবে। জি জি স্যার। স্যার। আচ্ছা, ভেরি জি গুড। স্যার। ডিফারেন্স নেই, তার মানে জাবেদা হবে না। অ্যাকাউন্ট রিসিভেবল বলো, ডিফারেন্স আছে? হ্যাঁ আছে। আছে স্যার। 2,000 হ্যাঁ টাকা আছে। ডিফারেন্স। কত টাকা অ্যাডজাস্টেড কত ডিফারেন্স? টাকা? দুই 2,000। হাজার 80। 2,000 টাকা। 2,000 টাকা ডিফারেন্স। আনঅ্যাডজাস্টেডে 4,000, অ্যাডজাস্টেডে 6,000, 2,000 টাকা ডিফারেন্স। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবলের ডিফারেন্স। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমরা তো জাবেদায় এক পাশে ডেবিট লিখি, এক পাশে ক্রেডিট লিখি, এখানে কি করব? আচ্ছা, আমরা জাবেদায় মনে আছে যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট করি, এটার সাথে ক্রেডিট করি কোনটা? অ্যাকুমুলেটেড অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন, ভেরি গুড। আমরা জানি যে কার সাথে কার সম্পর্ক। আবার বলো তো যে সাপ্লাইজ এক্সপেন্স যদি ডেবিট করি তাহলে ক্রেডিট করি কি? সাপ্লাই। সাপ্লাইজ। সাপ্লাই। সাপ্লাইজ। সাপ্লাইজ। ভেরি গুড। তার মানে কোনটার সাথে কোনটার সম্পর্ক এটা আমরা জানি। তাহলে বলো তো অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে কার সম্পর্ক? সার্ভিস 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 রেভিনিউ। 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 সার্ভিস রেভিনিউ। অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সার্ভিস রেভিনিউ, ভেরি গুড। তাহলে দেখো তো নিচে সার্ভিস রেভিনিউ আছে কিনা। আচ্ছা ভাই, সার্ভিস রেভিনিউ আছে। 2,000 টাকা ক্রেডিট পাশে। এই যে সার্ভিস রেভিনিউ 2,000 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের যে টাকার ডিফারেন্স, এইটা 2,000 টাকা। আবার সার্ভিস রেভিনিউ এর টাকাও 2,000 টাকা। তাহলে আমরা এটার জাবেদা দিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2,000 টাকা। বুঝতে পেরেছি কেন এই জাবেদাটা দিব? বুঝছি। জি স্যার। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2,000 টাকা। তাহলে আমরা দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তাহলে ওই যে টাকার যে ডিফারেন্স, ওই ডিফারেন্সটা আবার সার্ভিস রেভিনিউ এর টাকাটা সেম হইতে হবে। আচ্ছা, এরপরে আসি প্রিপেইড ইন্স্যুরেন্স। আনঅ্যাডজাস্টেডে 4,500, অ্যাডজাস্টেডে 2,000। বলো এখানে ডিফারেন্স আছে নাকি নাই? আছে। আচ্ছা ভাইয়া। আছে। কত টাকা ডিফারেন্স? 2,500। 2,500 টাকা। 2,500 টাকা। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সের সাথে কার সম্পর্ক? ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্সের। ইন্স্যুরেন্স এক্সপেন্স। কত টাকা আছে? 2,500। 2,500 2,500। টাকা। মিলে গেছে?
জি স্যার। এবার হ্যাঁ, ঝামেলাটা হইলো কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট, গ্যাঞ্জাম তো এই জায়গায় লাগবে আমাদের। আমার ইন্স্যুরেন্স যেহেতু কম, তাহলে আমি প্রিপেড ইন্স্যুরেন্সটা ক্রেডিট করবো, কারণ টাকা আমার কমে গেছে আগে থেকে। আমাদের অ্যাডজাস্টিং জাবেদাই, আমরা এতদিন যত জাবেদা শিখেছি অ্যাডজাস্টিং দুই রকমই কিন্তু হতে পারে। আমাদের জাবেদার মধ্যে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট এরকম জাবেদাও আমরা পাইছি। আবার ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট এরকম জাবেদাও আমরা পাইছি। তাহলে কনফিউশন লাগবে যে ভাইয়া কোনটা হবে ডেবিট কোনটা হবে ক্রেডিট। টাকা তো বুঝলাম যে ডিফারেন্স 2500 টাকা, আবার ইন্স্যুরেন্স এক্সপেন্সও 2500 টাকা, তার মানে টাকা 2500 হবে, কিন্তু কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। তাহলে নিয়ম হচ্ছে এখানে যে প্রিপেইড ইন্স্যুরেন্স দেখতে হবে এটা কি বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে। আগে ছিল 4500, এখন হয়ে গেছে 2000, তার মানে কমে গেছে। তার মানে একটা সম্পদ কমে গেছে। যদি কোনো সম্পদ কমে যায় সম্পদ ক্রেডিট হবে। সম্পদ কমে গেলে সম্পদ ক্রেডিট। তার মানে প্রিপেইড ইন্স্যুরেন্স কমে গেছে, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, তাহলে ডেবিট কি হবে? ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স। এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স, তাহলে যাবে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, টাকা 2500। আচ্ছা পরেরটায় আসি, সাপ্লাইজ আছে 4000, এখানে এখন 1000 টাকা আছে কমে গেছে, তাহলে সাপ্লাইজের সাথে কার সম্পর্ক? সাপ্লাইস এক্সপেন্স। সাপ্লাইজ এক্সপেন্স, দেখো 3000 টাকা আছে, তাহলে ওখানে ডিফারেন্স করলেও 3000 টাকা হয়। এবার বলো ডেবিট কোনটা ক্রেডিট কোনটা? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। সাপ্লাই, মানে যেহেতু সম্পদ বড় আর সম্পদ থেকে খরচ হয়ে গেছে, খরচটা কম। এক্সপেন্সটা ডেবিট হবে আর সম্পদটা ক্রেডিট হবে, কারণ আমার হ্যাঁ পারলাম না। বিষয়টা হলো যে আমার সম্পদ কমে যাচ্ছে। আগে আমার সাপ্লাইজ ছিল 4000 টাকা, পরে সাপ্লাইজ হয়ে গেছে 1000 টাকা, তারা আমার সম্পদ কমে যাচ্ছে। আমি বলেছি সম্পদ যদি কমে যায় সম্পদ ক্রেডিট হবে, সম্পদ কমে গেলে সম্পদ ক্রেডিট হবে, তাহলে সাপ্লাইজ কমে যাচ্ছে, সাপ্লাইজ হবে ক্রেডিট, আর ডেবিট হবে সাপ্লাইজ এক্সপেন্স। বুঝতে পেরেছো? বুঝছি। ওকে, তাহলে বুঝতে পারলে বলো ইকুইপমেন্ট কি হবে বলো। ইকুইপমেন্টের হবে না। জাবেদা হবে না। ইকুইপমেন্ট হবে না, হ্যাঁ, ইকুইপমেন্ট কেন হবে হবে না। না? কেন হবে না? কারণ অ্যাডজাস্টেড দুইটা আনঅ্যাডজাস্টেড সেম। দুটাই মিল, হ্যাঁ দুটো টাকার সেম পরিমাণ টাকা, সমান আছে। কোনো ডিফারেন্স নাই, এই জন্য এটা জাবেদা হবে না। এবার কঠিন প্রশ্ন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1500 টাকা, এটার সাথে কার সম্পর্ক? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। Depreciation expense on equipment. বাহ এত সুন্দর করে বলে দিলে, তাহলে বলো তো ডেবিট কোনটা আর ক্রেডিট কোনটা? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। একেবারে সারা জীবন ফিক্স যাবে, তা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সই ডেবিট হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনই ক্রেডিট হবে, এর কোনো ব্যতিক্রম নাই, কখনো উল্টা হবে না, এটি ফিক্সড। আচ্ছা বলো নোটস পেবল কি হবে? হবে না, টাকা Interest, interest, সেম টাকা না? হ্যাঁ সেম same টাকা টাকা নেই। হবে না। এইখানে কি নোটস পেবল পার্সেন্টেজ সেরকম কিছু দেওয়া আছে যে তুমি ইন্টারেস্টে জাবেদা করবা? এইটা হলো ডিফারেন্স, দেখবা যে ডিফারেন্স আছে কিনা। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাকাউন্টস পেবল কি হবে? হবে না। হবে না ভাইয়া। এটাও হবে না, ভেরি গুড। স্যালারি পেয়েবল বলো। স্যালারি হবে। কার স্যালারি সাথে সম্পর্ক? স্যালারিজ এক্সপেন্স 2000 টাকা। স্যালারিজ এক্সপেন্স, এই যে, তাহলে জাবেদা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। দেখো এখানে এক্সপেন্সটা ডেবিট দিকেই আছে, আবার পেয়েবলটা ক্রেডিট দিকেই আছে। স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, ভেরি গুড। এরপরে আছে ইন্টারেস্ট পেয়েবল, বলো কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। হ্যাঁ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ভেরি গুড। আনআর্নড রেন্ট রেভিনিউ আগে ছিল 4500, এটা কমে গিয়ে 3000 টাকা হয়েছে, তার মানে হচ্ছে 1500 টাকা কমে গেছে। আনআর্নড রেন্ট রেভিনিউ এর সাথে কার সম্পর্ক? সার্ভিস রেভিনিউ। সার্ভিস না, এখানে Rent রেন্ট revenue, রেভিনিউ rent revenue. বলা আছে। তাহলে রেন্ট রেভিনিউ 1500 টাকা। তাহলে প্রশ্ন হলো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট? আনআর্নড রেভিনিউ ডেবিট হবে আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। আনআর্নড রেন্ট কেন ডেবিট? কারণ দায় আমার কমে গেছে। দায় কমে গেছে, দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হয়, দায় কমে গেলে ডেবিট হবে।
এরপরে ক্যাপিটাল, কোনো পার্থক্য নাই, ড্রয়িংস পার্থক্য নাই, সবগুলা দেওয়া শেষ। এবার একটু নিজে নিজে দেখো তো চোখ বুলিয়ে, বুঝতে পেরেছো কিনা। স্যার এখানে যদি নোটস পেয়েবল আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলটা হতো তাহলে ওদের সাথে কারা সম্পর্কিত ছিল? জি স্যার, ক্লিয়ার। ওকে, হ্যাঁ স্যার, শুনতে পারছি। অঙ্কটা কি বুঝেছো? কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার জি একটা ভাইয়া প্রশ্ন ছিল হ্যাঁ আমার। স্যার, বলো। আপনি আরেকবার বলতে পারবেন, সম্পদ কমে গেলে কি স্যার ওই যে ক্রেডিট হয় না রেন্ট, ডেবিট হয়? সম্পদ, ভাইয়া ওই স্যার রেন্ট, আনার রেন্ট বিনিময়। সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। আর দায়, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট, দায় কমে গেলে ডেবিট। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট প্রশ্ন। স্যার এখানে নোটস পেয়েবল আর অ্যাকাউন্টস পেয়েবল তো কোনো ঝামেলা হয় নাই। হবে না, যদি এগুলো হতো তাহলে কিসের সাথে সম্পর্কিত হতো এগুলো? কখনোই হবে না, আচ্ছা। কোনোদিনও হবে না, সেম থাকবে টাকা। স্যার ক্যাপিটাল, রেন্ট রেভিনিউ আর নন রেন্ট রেভিনিউর অ্যামাউন্টটা বুঝি নাই। আনআর্ন রেন্ট রেভিনিউ এর সাথে সম্পর্ক হচ্ছে রেন্ট রেভিনিউ এর। এই যে জাবেদাটা একটু বলে দিলে ভালো হতো। আনআর্ন রেন্ট জাবেদাটা হচ্ছে, বলো তো আনআর্ন রেন্ট কি সম্পদ না দায়? তাই দায়। দায় তাহলে দায় কি এখানে বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে? কমে কমে যাচ্ছে। যাচ্ছে। কমে যাচ্ছে। দায় যদি কমে যায়, দায় ডেবিট হয়। তাহলে আনআর্ন তাহলে ডেবিট আনান রেন্ট রেভিনিউ ডেবিট আর হ্যাঁ, রেন্ট রেভিনিউ ক্রেডিট। ভেরি গুড, বুঝতে অ্যামাউন্ট, পেরেছি। আর কি প্রশ্ন? অ্যামাউন্ট কত বসাবো? এই যে ডিফারেন্স কত, এটা ডিফারেন্স, 1500। তাহলে 1500 বসাবা, কারণ রেন্ট রেভিনিউতেও 1500 টাকাই আছে। রেন্ট রেভিনিউ স্যার বুঝছি। বুঝছো? আর কি প্রশ্ন? জি। ভাইয়া, সাপ্লাইটা একটু বুঝান। কোনটা? সাপ্লাই। সাপ্লাই। আচ্ছা, পেয়েবলের টাকাটা একটু বুঝাই দেন। সাপ্লাইজে 4000 টাকা ছিল, পরে কমে 1000 টাকা হয়েছে, না বাড়ছে না কমছে? স্যার কমছে। সম্পদ ভাইয়া যদি কমে সম্পদ যায়, কমে যাচ্ছে। সম্পদ যদি ইন্টারেস্ট কমে যায়, পেয়েবলের টাকাটা একটু বুঝাই দেন ভাইয়া। এইটা চল পরে, আগে সাপ্লাইজ বুঝে নাও। সাপ্লাইজ হচ্ছে সম্পদ, সম্পদ কমে গেছে, তাহলে জি। সম্পদ যদি কমে যায় সম্পদ ক্রেডিট, তাহলে সাপ্লাইজ হবে ক্রেডিট 3000 টাকা। আর জি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট হবে। বুঝতে পেরেছো? স্যার, বুঝতে পেরেছি। আর ইন্টারেস্ট বলেছো, ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেয়েবল দেওয়া আছে এখানে 1000 টাকা। তো ইন্টারেস্ট পেয়েবলের সাথে কার সম্পর্ক? ইন্টারেস্ট এক্সপেন্সের সম্পর্ক। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। স্যার এটা কোন অঙ্ক করানো হচ্ছে? আমি একটু লেট প্রবলেমের জন্য চলে গেছিলাম। ও, আমরা একটা ব্যতিক্রম অঙ্ক করাচ্ছি অ্যাডজাস্টিং এর। তুমি কি অ্যাডজাস্টিং এর আগের ক্লাসটা করেছিলে? জি স্যার, করেছিলাম। এটা একটু ব্যতিক্রম অঙ্ক, এখানে কোনো সমন্বয় দেওয়া নেই, কিন্তু টাকার ঘর আবার ডাবল দেওয়া আছে, আনঅ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড। এটা একটু ব্যতিক্রমটা করাই দিচ্ছি। ও আচ্ছা স্যার। তাহলে বুঝতে পেরেছি, অ্যাডজাস্টিং কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার, এবার, clear। এবার দেখে বলো রিভার্সিং হবে কোনটা কোনটা। 1 নাম্বার, অ্যাকাউন্ট রিসিভেবল 2 নাম্বার, নাম্বার, 2 নাম্বার, আর তারপর স্যালারিজ পেয়েবল, তারপর ইন্টারেস্ট পেয়েবল হবে। 5 নাম্বারটা হবে, এরপর ইন্টারেস্টেডটা হবে, আনআর্নড রেন্টেডটা হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স হবে। প্রথম দুইটা আর লাস্টের এখানে দুটো দেখা যাচ্ছে। স্যালারিজও হবে। তিনটা লাস্টের। মডেল, স্যালারিজ, ইন্টারেস্ট। সাপ্লাইজ আর ডেপ্রিসিয়েশন করে সবগুলো হবে। মোট 5টা হবে। সার্ভিস রেভিনিউ। স্যার বোঝা যাচ্ছে না, কথা বলছেন? রিভার্সিং কোনটা বলো তো? একটা বলেছো প্রথমটা, দেন দ্বিতীয়টা, দ্বিতীয়টা হবে। দ্বিতীয়টা আর বলেছো। দ্বিতীয়টা তারপর স্যালারিজ এক্সপেন্স, তৃতীয়টা হবে না। ইন্টারেস্ট স্যালারিজ, এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স আর আর আনআর্নড রেন্ট রেভিনিউ। রেভিনিউ। এই তাই তো, সবাইকে একমত? হ্যাঁ। কারো জি দ্বিমত স্যার। থাকলে বলো। আর্নার্ড রেন্ট রেভিনিউটা আসবে না। কারো দ্বিমত থাকলে বলো। স্যার স্যার আমার আসবে। লাস্টেরটা তো দায়, ওটা কেন আসবে? প্রথমটা তো হবে না মনে হয়।
আচ্ছা, এবার আমি একটু বলে দেই। এই যে সবাই বলেছো না এটা হবে এটা হবে না। ভাই আমার মনে কোশ্চেন তো সম্পদ তো ক্রেডিট দিকে আছে, সম্পদটা এটাও ডেবিট হবে দিকে না। হইলে হইতো। হ্যাঁ। আচ্ছা, কেন হবে না? অনেকের মনে অনেক বড় বড় কোশ্চেন, যে ভাইয়া যা শিখাইছেন তাই তো বললাম, কিন্তু এখন বলতেছেন হবে না। আসলে পরীক্ষায় এই ধরনের ভুলগুলাই হয়। তাহলে এটা একটু ভালো করে বুঝে নাও কেন হবে না। নর্মালি তো তুমি ধরে নিয়েছো যে ভাইয়া এখানে তো প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, এটা হচ্ছে অগ্রিম বীমা। তার মানে হলো এটা অগ্রিম ব্যয়। এটা এক ধরনের অগ্রিম ব্যয়। আর আপনি তো বলেছেন যে বকেয়া আয় ব্যয়, অগ্রিম আয় ব্যয়, এটা থাকলে রিভার্সিং হবে। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স অগ্রিম ব্যয়, এটা তো রিভার্সিং হওয়ার কথা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ নাকি দায় বলো তো? সম্পদ। 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 প্রিপেইড সম্পদ। ইন্স্যুরেন্স একটা সম্পদ। এইটা ডেবিট পাশে বসে। প্রিপেইড ইন্স্যুরেন্স সাধারণত ডেবিট পাশে বসে, কারণ এটা একটা সম্পদ, আর সম্পদ ডেবিট হয়। সম্পদ সাধারণত ডেবিট হয়। এই জাবেদাটা যদি এরকম হতো যে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, 100% এটা রিভার্সিং হবে। কিন্তু এই জাবেদাটা উল্টা হয়ে গেছে, অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্স এটা একটা সম্পদ, কিন্তু এটা ডেবিট দিকে না বসে এটা আমরা ক্রেডিট দিকে বসাইছি। তার মানে স্যার তার মানে সম্পদ ক্রেডিট দিকে বসলে হবে না? হ্যাঁ, সম্পদ যদি অগ্রিম অগ্রিম বীমা দিয়েছো তাহলে এটা সম্পদ, এটা ক্রেডিট পাশে থাকলে রিভার্সিং হবে না। কারণ এইটার সাধারণত ডেবিট পাশে থাকার কথা, ক্রেডিট পাশে আছে, তার মানে এটা অলরেডি বিপরীত করা আছে। তার মানে এটা রিভার্সিং হবে না। ঠিক তেমনি এই যে লাস্টে যেটা ক্রস দিয়েছি, আনআর্ন রেভিনিউ আনআর্ন সেল। রেন্ট রেভিনিউ। আনআর্ন রেন্ট রেভিনিউ কি সম্পদ না দায় বলো তো? দায়। 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 তাহলে অনুপার্জিত। দায়, দায় সাধারণত কোন দিকে থাকে? ক্রেডিট দায় দিকে। ক্রেডিটে। ক্রেডিট দিকে। দায় সাধারণত ক্রেডিট পাশে থাকে, কিন্তু এইখানে কি ক্রেডিট পাশে আছে? না, না ডেবিট। স্যার, ডেবিট। ডেবিটে তাহলে আছে। তাহলে এইটাও রিভার্সিং হবে না। তার মানে রিভার্সিং করার সময় তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে যে এই প্রিপেইড ইন্স্যুরেন্স কি ডেবিটে আছে না ক্রেডিটে আছে, এই আনআর্ন কি ডেবিটে আছে না ক্রেডিটে আছে। তাহলে এই ক্রস দেওয়া দুইটা হবে না। আচ্ছা, এবার আর একটা স্পেশাল জিনিস বলি। অনেক বইয়ে দেখবা সাপ্লাইজে রিভার্সিং দেওয়া আছে, আবার অনেক বইয়ে দেখবা যে সাপ্লাইজে রিভার্সিং দেওয়া নাই। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তুমি কি করবা, আমি কি করব? তাহলে তুমি যদি মনে করো যে সাপ্লাইজের রিভার্সিং তুমি দিতে চাও, তাহলে তুমি দিতে পারবা, এটা ভুল না। আবার কেউ যদি মনে করে আমি দেব না, তা দিও না, সমস্যা নাই। এখন কখন দিব? যারা দিতে চাও যে ভাই আমি সাপ্লাইজের রিভার্সিং দিব, কখন দিব এটা? যখন দেখবা যে সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, তার মানে সাপ্লাইজ হচ্ছে একটা সম্পদ না, সম্পদটা যখন ডেবিটে থাকবে, অ্যাডজাস্টিং এর মধ্যে যে সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, তখন তুমি চাইলে সাপ্লাইজের রিভার্সিংটা দিতে পারো। এটা অগ্রিম ব্যয়ের মধ্যে পড়ে না অনেকটা। দিলে আমাদের মার্ক কাটবে না? না দিলে মার্কস কাটবে না, কারণ কিছু কিছু বইয়ে দেওয়া নেই, কিছু কিছু রাইটারের বইয়ে দেওয়া নেই, কিছু কিছু রাইটারের বইয়ে দেওয়া আছে। এখন যার বইয়ে দেওয়া নাই সে লজিক দিয়েছে কি যে এটা বকেয়া আয় ব্যয় অগ্রিম আয়ের ব্যয়ের মধ্যে পড়ে না। আর যার বইয়ে দেওয়া আছে সে বলেছে না, সাপ্লাইজ আমি দিয়েছি, তার মানে এটা সম্পদ, এটা অগ্রিম ব্যয়ের মধ্যে পড়ে। যার কারণে দ্বিমত আছে। তো দুইটাই রাইট, দিলেও হবে না দিলেও হবে। এই জন্য দুইটাই বলে দিলাম। তবে কখন দিবা? যখন সাপ্লাইজ ডেবিট দিকে থাকবে। সম্পদ এটা একটা সম্পদ ডেবিট দিকে থাকলে হবে। বুঝতে পেরেছো? এবার কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার অ্যাকাউন্ট রিসিভেবল এটা কি অগ্রিম আয়? বকেয়া আয়, অগ্রিম না, বকেয়া আয় মানে সেবা দিয়েছো, সেবা দিয়েছো, টাকা ভাইয়া পাও নাই। পাওনাদারের কাছে আমি টাকা পাই। হ্যাঁ, তুমি সেবা দেওয়া হয়ে গেছে, কিন্তু তোমার টাকা দেয় নাই। ভাইয়া বকেয়া আয়। ইন্টারেস্টটা কিভাবে হলো? ইন্টারেস্ট পেয়েবল আছে না, এই যে ইন্টারেস্ট পেয়েবল মানে কি, বকেয়া ব্যয়ের মধ্যে পড়ে। বকেয়া ব্যয়। আর আর কোনটা? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। বকেয়া আয়, বাকিতে সেবা দিছো, ওই বেটা টাকা দেয় নাই তোমারে, এটা একটা বকেয়া আয়। স্যার ও সার্ভিস আচ্ছা। যদি আগে থাকতো তাহলে তো এটা হতো না, না? সার্ভিস না, রেভিনিউ। না, সার্ভিস রেভিনিউ কখনোই ডেবিট হবে না, ডেবিট হয় না ওটা। ওকে, বুঝতে পেরেছি, ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে 6,000 মাইনাস 4,000 এটা না দেখাইলে হবে না অঙ্ক করার সময়? হ্যাঁ, না দেখালো হবে, দিয়েছে কারণ বোঝার সুবিধার্থে। এখন তুমিও বাসায় অঙ্ক করার সময় দেখা যাচ্ছে যে বুঝতেছো না,
এইটা স্যার যদি আর আমি সব এটা যদি সমন্বয় আমি যাবে যাতে টু অ্যাডজাস্ট দিয়ে তাই হ্যাঁ, দিতে ব্যাখ্যা হবে। দিবা, ব্যাখ্যা দিবা, টু অ্যাডজাস্ট দিয়ে ব্যাখ্যা দিবা। আচ্ছা, এইটা যদি আমি হোমওয়ার্ক দিই তুমি পারবা কিনা বলো? স্যার একটা কথা ছিল। পারবো। হ্যাঁ বলো, পারবো। বলো। স্যার স্যার অগ্রিম দেবো অগ্রিম, এন্ট্রি আসবে আবার আয় বলো। অগ্রিম আয়, হ্যাঁ। কিভাবে দেবো? অগ্রিম আয় একটা দায় না? হ্যাঁ। এই যে আনআর্নড রেভিনিউ, এই যে আনআর্নড রেন্ট রেভিনিউ, এটা হচ্ছে অগ্রিম আয়। আনআর্নড রেন্ট রেভিনিউ কিন্তু একটা অগ্রিম আয়। স্যার এই- রিভার্সিং এ কি আসবে স্যার? এটা যদি ক্রেডিট পাশে থাকতো তাহলে না রিভার্সিং দিতাম। এটা তো একটা দায়, দায় তো ক্রেডিট পাশে থাকার হ্যাঁ। কথা, কিন্তু এখানে তো ক্রেডিটে নাই। ক্রেডিট পাশে থাকলে তখন আমি রিভার্সিং উল্টা করে বসাই দিতাম। ও আচ্ছা। 10 নম্বর অঙ্কে একটু ছোট প্রবলেম আছে, আমি একটু বলে দেই, নাইলে বাসায় করতে গেলে ঝামেলা হবে। ক্যাশ কত টাকা যেন, 10,400 না? হ্যাঁ। হ্যাঁ। অ্যাকাউন্ট রিসিভেবল ঠিক আছে, অফিস সাপ্লাইজও ঠিক আছে, প্রিপেড ইন্স্যুরেন্সও ঠিক আছে। প্রবলেম হয়েছে, না প্রবলেম হয় নাই, অফিস ইকুইপমেন্টও ঠিক আছে। প্রবলেম হচ্ছে এখানে, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, এটা একটা লাইনে হওয়ার কথা ছিল। এটা হবে একটা লাইনে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট। এইটার এন্ট্রি হবে এই যে 3600 আর এই যে 4800। কিন্তু এখন এই ডাবল লাইনে হওয়ার কারণে মনে হচ্ছে ইকুইপমেন্ট 5800, এরকম মনে হচ্ছে না? জি স্যার। হ্যাঁ। এই জায়গাটা গ্যাঞ্জামটা লেগে গেছে, হ্যাঁ। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 5800, তারপরে স্যালারি পেয়েবল হচ্ছে এই যে 1100, মানে ওই গ্যাঞ্জামটা ওই জায়গায় লাগছে যে এটা ইকুইপমেন্টের শুধু টাকা। স্যার অ্যাডজাস্টিং অঙ্কে স্যার করব। এগুলো সোজা থাকে না? হ্যাঁ বলো, আবার বলো, বুঝি নাই। মানে যে সময় প্রশ্ন দিবেন এ সময় সোজা থাকবে না না এরকম করে দিবেন? না না না, এই যে পরীক্ষায় বেকা। প্রশ্নপত্রে এরকমই থাকবে। আমার হচ্ছে যে এই লাইনটা দুই লাইনে হয়ে গেছে, এই জন্য ঝামেলা হয়েছে, এটা এক লাইনে থাকার কথা। হ্যাঁ, এই যে মাঝখানে বড় ও বড় স্পেস নিয়ে এটা ডাবল লাইন হয়ে গেছে, বাট এটা এক লাইনে থাকবে, যে 3600 টাকা আর 4800 টাকা, এটা হবে অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, একটা এন্ট্রি। বাট স্যার এখানে অ্যাকাউন্টস এটা অ্যাকাউন্টস শুধু পেয়েবল এটা মানে অ্যাডজাস্টিং হচ্ছে আপনারা করব। ধরেনি তাই আপনি লিখে দিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও ধরিনি না, আর একটু ছোট করে দিলেই ধরে যেত, বুঝতে পেরেছো? তাই ছোটটা করা হয় নাই, ডাবল লাইন হয়ে গেছে। তো এইটা আসলে একটু মিস্টেক, একটু ঠিক করে নিবা, ঠিক আছে? স্যার এটা কি তাহলে স্ক্রিনশট দিয়ে দেবো বাড়ি হ্যাঁ, এটা হোমওয়ার্ক স্ক্রিনশট করবো? দিয়ে নাও, এটা হোমওয়ার্ক করতে হবে। আর রেক্টিফিকেশন এররের ক্লাস নেবেন না? নেক্সট দিনই নিব। স্যার বলছিলাম এটা কি শুধু অ্যাডজাস্টমেন্ট না রিভার্সিং করবো? শুধু 10টার অ্যাডজাস্ট। মধ্যে শুধু অ্যাডজাস্টিং দেয়া আছে। এটার কি ক্লোজিং করতে হবে? Adjusting entry. এটা রিভার্সিং চাই নাই, কিন্তু তুমি করবা, করবা এই কারণে জানার জন্য। রিভার্সিং চাই নাই তো কি হয়েছে, তোমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে পারবো তো? অ্যাডজাস্টিং কিন্তু আর করাবো না, অ্যাডজাস্টিং কিন্তু শেষ আমরা। আহ, আজকে তোমাদের ওই যে যে লিঙ্কগুলো দেওয়ার কথা ছিল, ওই লিঙ্কটা তো দেই নাই, আজকে অ্যাডজাস্টিং শেষ করে দিচ্ছি, ওই লিঙ্কগুলো দিয়ে দিব আজকে। কি কি দিব লিঙ্কের মধ্যে আমি একটু বলি। ইকুয়েশনের যতগুলো ক্লাস নিয়েছি একসাথে দিয়ে দিব, জার্নালের যতগুলো ক্লাস নিয়েছি একসাথে দিয়ে দিব, অ্যাডজাস্টিং এর যতগুলো ক্লাস নিয়েছি একসাথে দিয়ে দিব। তাহলে 3টা চ্যাপ্টারের ক্লাস একসাথে দিয়ে দিব, যারা যারা ক্লাস মিস করেছো তারা ওই ভিডিও আবার সিরিয়ালে দেখে নিবা, হ্যাঁ। আমি জুলাইয়ের গ্রুপে দিয়ে দিব, মেসেঞ্জারেও দিয়ে দিব। তো সেখান নেক্সট থেকে দিন ওয়ার্কশিট পাবো? যে যেটা মিস করেছো তোমরা ক্লাসগুলো দেখে নিবা। এখানে যা করানো ভাইয়া হচ্ছে আমরা তাই ওয়ার্কশিট করবা। কবে শুরু করব? বুঝি নাই, আবার বলো। ভাইয়া ওয়ার্কশিট কবে শুরু করব বলছিলেন এর আগে? হচ্ছে এই যে অ্যাডজাস্টিং শেষ করে নিলাম, হয়তো বা নেক্সট ক্লাসে ওই যে আরেকটা চ্যাপ্টার করাচ্ছিলাম ওইটার আর একটা ক্লাস নিব, ওইটা শেষ করে দিয়ে পরের দিন থেকে আমরা ওয়ার্কশিট শুরু করব, তার মানে হয়তো রেকটিফিকেশন জার্নাল। রেক্টিফিকেশন। হ্যাঁ, রেক্টিফিকেশনের ক্লাস নিব নেক্সট দিন, রেক্টিফিকেশনের ক্লাসটা নেক্সট দিন নিয়ে শেষ করে দিব।
এরপরে আমরা ওয়ার্কশিটটা শুরু করবো, অর্থাৎ শনিবার থেকে হয়তো ওয়ার্কশিট শুরু করবো। স্যার ভাইয়া লিঙ্ক ফিনান্সের তো 100 ম্যাথ আছে, ওইটা কবে শুরু করা হবে? কোনটা কোনটা? ফিনান্সের যে 100 ম্যাথ আছে। ফিনান্সের 100 ম্যাথ করা লাগবে না, ফিনান্সের রেগুলার শিটের মধ্যে যে অঙ্ক দেওয়া আছে ওইগুলো করলে এনাফ, ওগুলা থেকে কমন আসবে ইনশাল্লাহ। স্যার এক্সাম টাইমে কি ক্লাস নিবে স্যাররা? হ্যাঁ অবশ্যই ক্লাস চলবে, সলভ ক্লাস চলবে, টেস্টের প্রশ্ন সলভ করা চলবে, বিভিন্ন ক্লাস চলবে। ইম্পর্টেন্ট কোনগুলো আসতে পারে, যত আমাদের তো পরীক্ষা পরীক্ষা আগায় আসতে আসবে, হবে। যত পরীক্ষা আগে আসবে তত টিচাররা স্পেসিফিক অঙ্কের দিকে চলে যাবে। ঠিক আছে, তত স্পেসিফিক অঙ্কের দিকে চলে যাবে, তত অ্যানালাইসিস বেড়ে যাবে, বুঝতে পেরেছো? এই লিঙ্ক তিনটা অধ্যায়ের অঙ্ক হুম, বুঝিনি, আবার বলো। লিঙ্ক আজকে এই দিবেন? তিনটা অধ্যায়ের অঙ্ক হ্যাঁ লিঙ্কটা আজকে দিব, 3টা চ্যাপ্টারের লিঙ্ক। আবার বলছি, ইকুয়েশন, জার্নাল লেজার, ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টিং এর যে কটা ক্লাস করাইছি একসাথে লিঙ্ক পোস্ট করে দিব আমি। যারা যারা ক্লাস মিস করেছো কোনোটা, একদম সিরিয়ালে সবগুলো দেখে ফেলবা। যদি করা না হয়ে থাকে, এই যে শুক্রবার আছে সামনে, শুক্রবার পর্যন্ত সময়, শুক্রবার পর্যন্ত সব ক্লিয়ার করে ফেলবা, যাতে করে আমরা নেক্সট যে চ্যাপ্টার শুরু করব সেখানে যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। ওয়ার্কশিট করতে গেলে এই অ্যাডজাস্টিং কিন্তু লাগবেই, যারা মিস করেছো বারবার বলছি দেখে নাও। এই যে 3টা চ্যাপ্টার করাচ্ছি, 3টা চ্যাপ্টার মানে 3টা প্রশ্ন পরীক্ষা কমন পাবা। ঠিক আছে, তো মিস করো না, একদম মিস করো না এগুলো। ভাইয়া আর মার্কেটিং ডিপার্টমেন্টে অ্যাডজাস্টিং আসে কিন্তু রেওমিল থাকে না বেশিরভাগ। ওই তার তো নর্মালি কয়টা অঙ্ক আসে? মানে 8টা আসবে, 8টা থেকে 5টা অ্যান্সার করতে হবে। স্যার 100 ম্যাথের সিরিজটা কতদিনের আর মধ্যে শেষ যেগুলো করবেন? হচ্ছে রেওমিল থাকে না, ওই অ্যাডজাস্টিং গুলো করতে একটু কনফিউশন লাগে। এই যে ও আচ্ছা, আমি না থাকলে মার্কেটিং ওকে, ডিপার্টমেন্টে ওইগুলোই বেশি আসে। ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক গ আছে, ওইটার বিভাগে যে অঙ্কগুলো আসে সবগুলো কি ম্যাথ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিওরি আসে, ওই যে কিছু আসে, অল্প কিছু থিওরি আসে। যারা ন্যাশনাল তাদের ওই যে পার্ট এতে কিছু থিওরি আসবে শর্ট কোশ্চেন, আর পার্ট বিতে অল্প কয়েকটা 4 মার্কের কোশ্চেন আসবে। আর 7 কলেজে তো সবই ম্যাথ, অল্প অল্প থিওরি আসে, সংজ্ঞা টাইপসের হ্যাঁ থিওরি আসে। ভাইয়া গ নাম্বার বিভাগেও আছে theory। থিওরির জন্য স্যার, সাজেশন দিয়েছি, থিওরির জন্য সাজেশন দিয়েছি, সাজেশন জুলাই মাসের গ্রুপে দিয়ে দিয়েছি, টাইম লাইনে দিয়ে দিয়েছি, ওখান থেকে থিওরি সাজেশনগুলো পড়া শুরু করতে হবে। ঠিক তাহলে আছে, যেগুলো তো রেওমিল থাকবে না স্যার সেটা কি করবো? ওইটার ব্যবস্থা আমি নেক্সট ক্লাসে করে দিচ্ছি, তুমি টেনশন নিচ্ছ কেন, আমি আছি তো। ওকে ল্যাবেল স্যার। থাকবে না, ওটার ব্যবস্থা আমি নেক্সট ক্লাসে করছি, ঠিক আছে। স্যার আমি ফিন্যান্সের রেজাল্ট করি। ক্লাসগুলো স্যার ফিন্যান্সের ক্লাসগুলো কি লিংক আকারে দেওয়া হয়েছিল? ফিনান্সের ক্লাস 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এইভাবে করে করে জুলাই মাসের গ্রুপে আপলোড করা আছে, দেখো ও আচ্ছা, নিচে ঠিক আছে, দিকে গেলে থ্যাংক পাবা। ইউ। তবে আমি আচ্ছা অ্যাকাউন্টিংটা একসাথে সাজিয়ে দিচ্ছি, ধরো বিভিন্ন টাইমে পোস্ট করেছি না, সেই পোস্টগুলো একসাথে একটা লিঙ্কের মধ্যে সাজিয়ে দিচ্ছি, যাতে করে তোমার খুঁজে পেতে সুবিধা হয়। তুমি লিঙ্কটা কপি করে সেভ করে নিতে পারো তোমার ইয়েতে, ওই যে নোটপ্যাড আছে না, ফোনে নোটপ্যাড থাকে, ওইখানে জি লিঙ্কটা স্যার। কপি করে সেভ করে নিলে যখন ইচ্ছা হলো দেখলে টুকটুক করে। ঠিক আছে, আচ্ছা জি স্যার। ভাইয়া বলো ভাইয়া বলো। বলা হয়েছিল মিড টার্ম ফাইন্যান্সিং আমাদের ফিনান্স মানে সাবজেক্টের ওই জুলাই মাসে জাস্ট খালি কয়টা ক্লাস পাইছি, মানে আমাদের অন্য কোনো চ্যাপ্টার অ্যাড হবে না? হ্যাঁ তোমাদের নতুন চ্যাপ্টার অ্যাড হবে একটা, হয়তো বা এই যে খুব দ্রুতই নতুন একটা চ্যাপ্টার দিব, হয়তো আগামী সপ্তাহ থেকে দিতে পারে নিউ চ্যাপ্টার তোমাদের। মানে মিড স্যার টার্মের ভিডিওগুলো দেখে স্যার শেষ করে বর্তমান ফেলো। যে চ্যাপ্টার করাচ্ছে ওটা আমাদের সাথে ম্যাচ করে না আর হ্যাঁ কি। ওই যে ভিডিও দিয়েছে একটা মিড টার্মের মনে হয়, ওইটার ভিডিওটা দেখে শেষ করে ফেলো, নিউ চ্যাপ্টার শুরু হবে। মিড টার্মের 3টে ক্লাস করছি অলরেডি। সিলেবাস কি শেষ হয়েছে মিড টার্মের, মানে আর কোনো অঙ্ক আছে ওই শিটে? আর একটা ক্লাস করার দেওয়ার কথা, ওটা তো রেকর্ড তাহলে ক্লাস দিছে স্যার। হ্যাঁ, তাহলে হয়তো ওইটা রেকর্ড ক্লাসটা দিয়ে দিবে, ওইটা করে নিবা, দেন নতুন চ্যাপ্টার নিবে তোমাদের, ঠিক আছে। ওকে, ঠিক স্যার আছে। এইবার এবার স্যার একটু আমার সাজেশনটা কমে দিয়ে জানান। ও, আফসানা সাজেশন দিতে হবে না, জি মার্কেটিং না, স্যার। তুমি হচ্ছে জি মার্কেটিং। স্যার। আচ্ছা, আফসানার জন্য একটা সাজেশন, সেটা হলো ওটা একটু মার্ক করতে হবে। আচ্ছা, এটা মার্ক করে দিচ্ছি, কিন্তু প্রথম 4টা অধ্যায় কোনো মার্ক না, প্রথম 4টা অধ্যায় একটা কোশ্চেন বাদ দেওয়া যাবে না, প্রথম 4টা অধ্যায় সব স্যার করতে হবে। প্রথমে তো স্যার কোন অনেক কষ্ট ডিপার্টমেন্টের দিচ্ছেন, দেখছেন স্যার? 50টা দিচ্ছেন আপনি, এই যে ভাইয়া এক আমাদের অধ্যায় 40টা 45টা প্রশ্ন, ম্যানেজমেন্টকে। তারপর আবার এই short আমি question। বলি প্রশ্ন কিভাবে বাড়ে, আমি তোমাকে বলি। আমি দেখবা যে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের প্রশ্নের মধ্যে 1 নাম্বার দিয়ে লিখলাম, মনে করো এরকম যে ব্যবস্থাপনা কি, অথবা দিয়ে লিখলাম ব্যবস্থাপনা বলতে কি বুঝো, আবার অথবা দিয়ে লিখলাম ব্যবস্থাপনার সংজ্ঞা বলতে সংজ্ঞা দাও। একই প্রশ্ন এরকম 3বার রিপিট করেছি কেন? আমি তো এক লাইনে লিখতে পারতাম, শুধু একটা। এটা লিখেছি এই কারণে যে পরীক্ষায় এমন ভাবে আসে, মনে হবে যে ভাইয়া এই প্রশ্ন তো আমি চোখেই দেখিনি কোনোদিন, আপনার সাজেশনে নাই, কিন্তু বিষয়টা যে সিমিলার প্রশ্ন, একই প্রশ্ন। ব্যতিক্রমে তো এক প্রশ্নের মধ্যে আপনার সবগুলো এরকম আছে।
তাহলে একই প্রশ্ন কিন্তু তুমি ধরতে পারো না। কেন? কারণ এই যে সমার্থক প্রশ্নগুলো তুমি পড়ো নাই। এখন এইবার সাজেশনের মধ্যে কি করেছে, এরকম অথবা টথবা অনেকগুলো অ্যাড করে দিছে, যাতে কোশ্চেন অথবা কোন অথবা দিবে সেই অথবা যাতে কমন চলে আসে। আর এই জন্য সাজেশন বড় হয়ে গেছে। এখন মনে করো যে চাইলে কমাই দেওয়া যায়, আমি চাইলে সাজেশন আরো শর্ট করে 5টা 6টা করে কোশ্চেন দিতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে যে এটা রিস্ক হয়ে যায়, ধরতে পারবে না। কারণ এখনকার, ধর আগেকার স্টুডেন্টরা কি হতো, পুরো বই রিডিং পড়তো। এখন বই কিনে ফেলে রেখেছো টেবিলে, কোনোদিন রিডিং পড়ো ধরে? হ্যাঁ, কোনোদিন? আমাদের আচ্ছা, সময়ও আমরা পুরো বই দাগায় দাগায় এমসিকিউ ওর মধ্যে থেকে বের করে করে লিখতাম। হ্যাঁ, কিন্তু তোমাদের সময় বানিয়েছি। তোমরা বই কিনে টেবিলে সাজায় রাখো, ওই বই চকচক করে নতুন বই, আবার পড়া শেষ হলে আবার বিক্রি করে দাও। কিন্তু বই স্যার লাগানো তো ইন্টারমিডিয়েট দূরের পর্যন্ত কথা। তো পড়েছি, অনার্সে পড়ি। ভাই হ্যাঁ, এখনো বইতে নাম উল্লেখ হয় নাই। বই তো এখন দাগাও না, কোনোদিন দাগাও না যে না বিক্রি হবে না, বিক্রি করতে হবে, বই দাগানো যাবে না। কিন্তু আমাদের সময় তো বই আমরা দাগা একদম ভাইয়া আমাদের যদি এক এই যে একটা আমাদের বই। এমসিকিউ এমসিকিউ তোমাদের তো এমসিকিউ না, আমাদের এক একটা বই, যেমন আমার বই ছিল হচ্ছে তোমার হচ্ছে আমি একটা বই কিনেছিলাম আমার ডিপার্টমেন্ট থেকে, স্যার ম্যামদের কাছ থেকে এক সেট বই আমি নিছি। ওই ক্লাস ক্যাপ্টেন ছিলাম, দেখা যাচ্ছে যে একটু রেসপন্স ভালো করতাম। হ্যাঁ, তো যার কারণে দেখা যাচ্ছে যে ম্যামের কাছে বললে আমাকে সে একটা এক সেট বই দিয়ে দিল। তার আমি নিজে এক সেট কিনেছি, আমি স্যার ম্যামদের থেকে এক সেট নিয়েছি। আবার আমাদের লাইব্রেরি ছিল, লাইব্রেরি থেকে আবার যে বইটা দরকার আমি সেখান থেকে একটা। এরপরে দেখতাম যে কোন বইয়ে ভালো দেওয়া আছে, কোন বইয়ে কোন প্রশ্নটা। কিন্তু এখন কি অ্যানালাইসিস করার তোমাদের সময় কেউ করে? কেউ করে না, কারণ এখন সবাই ব্যস্ত। টিউশনি, পার্ট টাইম জব, ফ্যামিলিতে সময় দেওয়া, অন্যান্য কাজ, সবকিছু নিয়ে সবাই ব্যস্ত। আর না হইলেও কোনো কাজ নেই তাও ব্যস্ত। তো যার কারণে এখন স্টুডেন্টরা শর্টকাট পড়াশোনা পছন্দ করে। এখন স্টুডেন্টরা অত ডিপলি পড়াশোনা পছন্দ করে না। তো এই জন্য প্রবলেমটা তৈরি হয়েছে যে আমরা যখন পড়েছি তখন বই থেকে পড়েছে আর কি আছে, আর এখনকার স্টুডেন্টরা শর্ট সাজেশন চায়। তো এই জন্য সাজেশনটা এবার একটু শর্ট হয় না, এবার একটু বড় হয়েছে শুধু ওই কারণে যাতে রিস্ক ফ্রি থাকা যায়। না হলে শর্ট সাজেশন দেওয়া তো কোনো ব্যাপার না, আমি একটা সাজেশন রেডি করে দিয়ে দিলাম। কিন্তু কমন পাইতে হবে তো। প্রথম পরীক্ষা দিলে বুঝতে পারবা যে বিবিএ মিশনের সাজেশন কেমন আসে ইনশাল্লাহ। প্রথম একটা পরীক্ষা দিলেই বুঝতে পারবা। তোমার প্রথম পরীক্ষা হবে হিস্ট্রি, আমি বলে দিলাম, লিখে নাও, হিস্ট্রি পরীক্ষা হবে প্রথম পরীক্ষা। এবং ইনশাল্লাহ সব কমন আসবে। ঠিক আছে, স্যার আমাদের স্যার ইকোনমিক্স তাহলে ক্লাসে প্রথম 4টা 4 অধ্যায় কনসেপ্ট। ভালো করে পড়তে হবে। হবে এই প্রথম জন্য শর্ট পরীক্ষা। করতে চায় না, এই যে ও 2 দিন ধরে বলতেছে, 2-3 দিন ধরে যে ভাই একটু শর্ট করে দেন, শর্ট করে দেন। এখন প্রথম 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্ন আসবেই। এখন কোনটা আসবে এটা তো রিক্স হয়ে যায়, আমি ধরো শর্ট করে দিলাম, রিক্স হয়ে যায়, কিন্তু 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্নই আসবে। প্রথম 4টা অধ্যায়তে কোনো বাদ নেই, সব সাবজেক্টে। এটা অটো রুলস হয়ে গেছে, 4টা থেকে 4টা। স্যার আমাদের সাজেশন দেওয়া হয় নাই। হিস্ট্রি সাজেশন, সকল ডিপার্টমেন্টের হিস্ট্রি সাজেশন একই সাজেশন। অন্য যে কোনো একটা ডিপার্টমেন্ট এটা পড়ে, সারা বাংলাদেশে হিস্ট্রি সাজেশন এক, ন্যাশনাল 7 কলেজ, মানে কোনো বিশ্ববিদ্যালয় ওটা তো সবার সেম। ওটা এখানে তো দেওয়া হয় নাই মনে হয়। অন্য ডিপার্টমেন্টের মধ্যে দেওয়া আছে, ওইটা একটু ডাউনলোড করে নাও। অন্য ডিপার্টমেন্টে। আচ্ছা তুমি স্যার, যেখানে, আমি তো খুঁজে তুমি যে গ্রুপ থেকে সাজেশন পাইছো ওইখানেই অন্য ডিপার্টমেন্টের সাজেশনও পোস্ট করা আছে। তাদের মধ্যে দেখো হিস্ট্রি দেওয়া আছে, তো যে কোনো এক জায়গা থেকে তুমি ডাউনলোড করে নাও হিস্ট্রি, সবার সেম সাজেশন হিস্ট্রি। তবে 10 নম্বর অধ্যায় যেটা আছে ওইটা আপাতত না পড়লেও চলবে। হ্যাঁ, ওইটা দিয়ে রেখেছি, বাট না পড়লেও চলবে। কোন সাবজেক্ট স্যার? হিস্ট্রির কথা বললাম। ও আচ্ছা ভাইয়া আচ্ছা। আপনি কি সাময়িক সময় যে বঙ্গবন্ধু ব্যাপারটা নিয়ে গুমজাম চলছে ওই জন্য ওটা স্কিপ করতে বলতেছেন? হ্যাঁ, ওই জন্য ওইটা স্কিপ করতে বলতেছি, যে ওইটা ওইখান থেকে হয়তো এবার কোশ্চেন আসবে না। ভাইয়া আপনি ওটা ওইটা 10 নাম্বার চ্যাপ্টার ওনাকে নিয়ে করা, কিন্তু আরো 6 নাম্বার চ্যাপ্টার, 7 নাম্বার চ্যাপ্টার ওনাকে নিয়ে আরো অনেক গল্প আছে ভাইয়া। এটা কি তাহলে কিভাবে হবে? বাকি চ্যাপ্টার গুলো পড়তে হবে। ওনাকে রিলেটেড প্রশ্ন তুমি, বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন তুমি কম পড়ো, কিন্তু ওই চ্যাপ্টারের মধ্যে আরো প্রশ্ন ইনক্লুড আছে। 6 নম্বর চ্যাপ্টার কিন্তু শুধু বঙ্গবন্ধু রিলেটেড না, আরো রিলেটেড কোশ্চেন হ্যাঁ আছে। ভাইয়া, মিক্সড আছে হ্যাঁ, ভাইয়া। তাহলে ওই মিক্স প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। 8 নম্বর চ্যাপ্টার, 9 নম্বর চ্যাপ্টার, ওই মিক্স প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, ওগুলোতে বেশি ফোকাস করতে হবে। আচ্ছা ভাইয়া। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আর কথা না বাড়াই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।